৯ অক্টোবর এই মাঠে বাংলাদেশের হৃদয় ভেঙে গেছে। হংকংয়ের বিপক্ষে ৯৯তম মিনিটে ৩-৩ করেও বাংলাদেশ হারতে হয়েছে বাংলাদেশকে শেষ মুহূর্তের গোলে, ১০০ মিনিটের গোলে। ৯ অক্টোবরের হৃদয় ভঙ্গের বেদনা কি আগামীকাল বাংলাদেশ ভুলতে পারবে? আগামীকাল ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে এশিয়ান কাপ বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে। সেই ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু? এসব নিয়ে আলোচনা করতে চর্চায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি ফুটবল ধারাভাষ্যকার এবং ফুটবল বিশ্লেষক শরীফুল হক আনন্দকে। আনন্দ, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ তনয় ভাই। আমি জানি না আসলে কতটুকু যথাযথ আসলে হলো ধারাভাষ্যের ব্যাপারটা কিছুটা হয়তো পিছনে ফেলে এসেছি। ফুটবল বিশ্লেষণ আসলে আপনাদের দেখেই শেখা, এটা মানে বিং ভেরি অনেস্ট, বিং ভেরি অনেস্ট অ্যাবাউট ইট। ৯ অক্টোবর খেলা তো অবশ্যই দেখা হয়েছে। মন আপনার, আমাদের সবারই খারাপ। আপনার মন খারাপ কি এখান থেকে দেখে হয়েছে নাকি একদম আরো বেশি হয়েছে মাঠে বসে দেখে? না, অবশ্যই খেলার এরকম সিচুয়েশন, আপনাদের ভিউটা এটা চমৎকার একটা ভিউ। থ্যাংক ইউ। এরকম সিচুয়েশনে আসলে বাংলাদেশ তেমন একটা আমরা দেখিনি বাংলাদেশ ফুটবল দলকে, যে এত মানে ৩-১ প্রথমে ১-০ গোলে এগিয়ে যাওয়া, তারপরে ২-১-এ পিছিয়ে, আবার ৩-১-এ পিছিয়ে যাওয়া, খেলা প্রায় শেষ, মাঠ থেকে স্টেডিয়াম থেকে দর্শকরা বেরিয়ে যাচ্ছে, এমন সময় ৯৯তম মিনিটে যোগ করার সময় শেষ মিনিটেই সমিত সোমেশের অসাধারণ হেডের গোল। যখন ম্যাচটা মানে জেতার ফিলিং পাচ্ছে বাংলাদেশ, তখনই একটা অ্যান্টি ক্লাইম্যাক্স গোল খেয়ে গেল বাংলাদেশ। এটা তো আসলে অবিশ্বাস্য। বরং আপনি বাংলাদেশের গোল করাটাকে অ্যান্টি ক্লাইম্যাক্স বলতে পারেন। আমি যদি বলি এবং আপনি সেটা করবোরেট করতে পারবেন এই ইনফরমেশন, যে ২ গোলের ডেফিসিট পার করে বাংলাদেশের কোনো ম্যাচে ফেরার মানে অতীত ইতিহাস খুব সাম্প্রতিক সময়ে নেই। গোল্ড কাপের একটা ম্যাচে সম্ভবত ২-২ গোলে এগিয়ে মানে ড্র হয়েছিল, তারপর সেটা আবার বাংলাদেশ ম্যাচ পিছিয়ে আমার একটা গিয়েছিল মনে সম্ভবত। পড়ে যে এটা তাও বেশ আগে ২০০৮ সালে। ২০০৮ সালে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে একটা ম্যাচ ছিল সাফ চ্যাম্পিয়নশিপে। বাংলাদেশ ২-০ গোলে পিছিয়ে গিয়েছিল খেলার প্রথম ১০-১৫ মিনিটের মধ্যেই। ওই সময় এটা ছিল একটা অভাবনীয়, কারণ আফগানিস্তান তখন আন্তর্জাতিক ফুটবলের নতুন এক্স্যাক্টলি। তো বাংলাদেশ ২-০ গোলে পিছিয়ে যাওয়ার পর ওই ম্যাচটা বাংলাদেশ কামব্যাক করেছিল, ২-২ ড্র করেছিল। এর বাইরে আমার তেমন একটা মনে পড়ে না যে বাংলাদেশের এই ধরনের কামব্যাক। কিন্তু ওই জায়গায় যদি থেমে যেত খেলাটা, আমার কাছে মনে হতো আমরা অনেক বেশি তৃপ্তি পেতাম, আনন্দ পেতাম। হ্যাঁ, একটা অতৃপ্তি থাকতো যে ম্যাচটা আমরা জিততে চেয়েছিলাম, সেটা হয়নি। কিন্তু খেলাটা যদি ৩-৩ও রাখা যেত, তাহলে অন্যরকম একটা শক্তি নিয়ে কিন্তু আগামীকালকের ম্যাচটা বাংলাদেশ খেলতে পারত। বাংলাদেশের জন্য এখনো ম্যাথমেটিক্যালি ইকুয়েশনটা বাকি আছে। মূলত আমরা তো খেলছি এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ সৌদি আরবে ২০২৭ সালে যদি আমরা কোয়ালিফাই করতে চাই। আল্টিমেটলি বাংলাদেশ এখন বসে আছে গ্রুপের একদম শেষে। যেখানে বাংলাদেশ অন্তত আপনি যদি সিঙ্গাপুরের ম্যাচটার কথা চিন্তা করেন, সেই ম্যাচেও বাংলাদেশ যেভাবে একের পর এক চান্স ক্রিয়েট করে আসলে ম্যাচ থেকে কোনো কিছু পেল না, বা ইন্ডিয়ার ম্যাচটাও কথা আপনি বলতে পারেন। ৩টা ম্যাচেই একটা চিত্র মোটামুটি পরিষ্কার যে বাংলাদেশ পুরো ম্যাচের কিছু না কিছু টাইমে, এবং হংকং চায়নার সঙ্গে তো স্পেসিফিকলি ফার্স্ট হাফ ডমিনেট করার পর, ম্যাচে টেরিটোরিয়াল ডমিনেন্স রাখার পর ম্যাচটা থেকে বাংলাদেশ কোনো কিছু বের করতে পারলো না। বাংলাদেশের পয়েন্ট হচ্ছে ১। ম্যাথমেটিক্যালি আপনি জানেন যে আপনি এখনো কম্পিটিশন আছেন। যদি বাংলাদেশ হংকং চায়নাকে হারায়, যদি সিঙ্গাপুর ইন্ডিয়ার ম্যাচে ইন্ডিয়ার ফেভারে একটু ফলাফলটা আসে, পরবর্তী যদি ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে না পেরে ওঠে এই মাঠে ১৮ নভেম্বর যে ম্যাচটা রয়েছে, তারপর আপনার সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ রয়েছে মার্চ মাসে, তাহলে বাংলাদেশের পক্ষে ওই এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলা সম্ভব। কিন্তু আমরা তো আসলে জানি যে ৩টা ম্যাচ যেভাবে বাংলাদেশ গিয়েছে এবং শেষ ম্যাচে যেভাবে এখানে আপনার হৃদয় ভেঙেছে, একবার হৃদয় ভাঙার পর তো আপনি আর ওই বিশ্বাস জোড়া লাগাটা খুবই মুশকিল। হ্যাঁ, জামাল ভুঁইয়া তারও হৃদয় ভেঙেছে, হামজা চৌধুরী, আমরা সবাই দেখেছি মাঠে। আচ্ছা আনন্দ, এই শেষ ম্যাচের একাদশ নিয়ে একটা সমালোচনার ঢেউ আমাদের সোশ্যাল মিডিয়াতে বা ফুটবল বোদ্ধা যারা আছে, তো এটা কাবরেরা কি করলেন? মানে জামাল, ফাহমিদুল, তারপরে জায়ান, এদেরকে বসিয়ে যাদেরকে খেলালেন তারা তো মাঠে ডেলিভারি করতে পারল। এখানে খুবই একটা কথা পরিষ্কার করা আমার মনে, আমি এর আগেও বলেছি যখন কথা বলেছিলাম রিফাত মাসুদ নাবিল খানের সাথে, তখন আমি বলেছি যে ট্যাকটিক্যালি যদি আমি ইন থিওরি কথা বলি, থিওরিটিক্যালি আপনার একটা 3 ম্যান ব্যাকলাইনকে যারা দুজন ফরওয়ার্ড নিয়ে খেলে তাদেরকে কাউন্টার করার জন্য একটা 4-4-2 ডায়মন্ড শেপ
ইজ এ ভেরি গুড ফরমেশন, যেটা আমরা মাঠে প্রথম 10 মিনিটের পর এক্সপ্লয়েট করতে দেখেছি। মোরসালিন যেভাবে ড্রপ ইন করে তার পিভটকে সাথে টেনে নিয়ে আসছিলেন, সেখানে বড় একটা স্পেস তৈরি হচ্ছিল, সেখান থেকে বাংলাদেশ মোটামুটি ভালো সুযোগ তৈরি করছিল প্রথম দিকে। কিন্তু এই জায়গা থেকে যদি হাভিয়ার কাবরেরা ঠিক থাকেন, ঠিক একই দিক থেকে যে মানুষগুলোকে তিনি কাজে লাগিয়েছেন, স্পেসিফিকলি সাদউদ্দিনের কথা বলা যেতে পারে, সিনিয়র সোহেল রানার কথা বলা যেতে পারে, এবং হয়তো কিছু এক্সটেন্টে ফয়সাল আহমেদ ফাহিমের কথা, তাদের কে আসলে ওই সিস্টেমের মধ্যে খেলিয়ে তাদের থেকে অপটিমাম রেজাল্টটা বের করা যায় না। ইটস অ্যান হাফ গ্লাস ফুল, হাফ গ্লাস এমটি সিচুয়েশন। আপনার ট্যাকটিক্স ঠিক ছিল, আপনার পার্সোনাল চয়েস রং ছিল। যে ধরনের সিচুয়েশনে হংকং চায়না ম্যাচটা বের করে ফেলেছে, কারণ আমরা প্রায় দেখেছি যে সাদউদ্দিনের ফ্ল্যাঙ্কে যেখানে এভারটন কামার্গো অপারেট করছিলেন, ওইখানে সাদউদ্দিন সাধারণত স্ক্রিন করে, তার তো বুঝতে হবে কোথায় তার অপোজিট উইঙ্গার ওভারল্যাপ করছেন, তার তো কাভারের ব্যবস্থা করতে হবে। তিনি আসলে বুঝতে পারেননি কখন কাভারটা চেঞ্জ করতে হবে। আপনি একজন ন্যাচারাল লেফট ফুটারকে লেফট ব্যাক রোলে খেলাবেন, আপনি খেলাচ্ছেন একজন রাইট ব্যাককে লেফট ব্যাক রোলে। আমরা জানি বিশ্বনাথ ঘোষ অনেকদিন ধরে নাই, তিনি একজন ন্যাচারাল রাইট ব্যাক, তবে ন্যাচারাল রাইট ব্যাকের রোলে খেলে থাকেন। সো ওই জায়গাটাতে হচ্ছে আপনার মূল কথা হচ্ছে জায়ান আহমেদকে কিন্তু মোটামুটি হাভিয়ার কাবরেরা অনেকদিন দেখেছেন। আবার এই প্রসঙ্গে একটা কথা বলা যায় যে জায়ান আহমেদ তো মূলত এমন একটা টাইমে নেমেছেন যেখানে তার অ্যাটাকিং কন্ট্রিবিউশনটা বেশি দরকার ছিল। তার ডিফেন্সিভ সলিডিটি কিরকম সেটা হয়তো আমরা দর্শকরা বা যারা ম্যাচটা দেখেছি তারা হয়তো অতভাবে বুঝতে পারেনি, তবে এটা একদমই পরিষ্কার সমিত সোমের মাঠে নামা দরকার ছিল শুরু থেকে। আমরা তার ফিটনেস দেখেছি মোটামুটি, সেকেন্ড হাফে যেরকম ইন্টেন্সিটি মেরেছিল ম্যাচে, সেটা যদি ফার্স্ট হাফেও দিতে পারতেন, আমরা ধরে নিচ্ছি তিনি ওই ফার্স্ট হাফে খেলার মতো ফিট ছিলেন 60 মিনিটস অন্তত, তাহলে হামজা চৌধুরী বল ডিস্ট্রিবিউশনের জায়গা থেকে আরও অনেক সুবিধা পেতেন, মোরসালিন আরেকটু সামনে খেলতে পারতেন, সেই জায়গা থেকে বাংলাদেশ হয়তো আরেকটা গোল এক্সট্রা বের করতে পারতো। আরেকটা ব্যাপার কিন্তু বলে রাখা ভালো যে বাংলাদেশ কিন্তু 3টা গোলই সেট পিস আর সেট পিস সিচুয়েশন থেকে বের করেছে। এটা একটা পজিটিভ জিনিস। সেট পিস এবং সেট পিস সিচুয়েশন থেকে বলতে পারে, এটা একটা পজিটিভ দিক অবশ্যই। একই সঙ্গে বাংলাদেশের ওপেন প্লেতে যেরকম কিছুটা এখনো যে ঘাটতি রয়েছে, কারণ হামজা চৌধুরী কিন্তু আপনাকে একের পর এক বল ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন ব্যাকলাইনে বসে। আমরা বলছি যে হামজা চৌধুরীকে আরেকটু সামনে খেলানো দরকার, কিন্তু হামজা চৌধুরী যে ডিপে বসে বল সাপ্লাই করছেন, সেটারও কাজও তো একজনকে করতে হবে। সেটা হয়তো পরে জামাল ভুঁইয়া করতে পারতেন, জামাল ভুঁইয়া যদি আরেকটু অ্যাডভান্স রোলে খেলেছেন। আমার ধারণা জামাল ভুঁইয়া এয়ারপোর্টে ছাড়ার সময় যে কথা বলেছিলেন, জামাল, ফাহমিদুল এবং সমিত সোম, স্পেসিফিকলি ফাহমিদুল যদি ইনভার্টেড উইঙ্গার রোলে খেলে থাকেন, তবে আমার মনে হয় হংকং চায়নার সঙ্গে আসলে হারানোর কিছু নেই। আপনি যদি বরং গোল না করতে পারেন, আপনি সবই হারাবেন। সো আপনার শুধু হারানোর আর কিছুই নেই, আপনার শুধু গেইন করারই আছে। আপনার তো দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আপনি সামনে এগোবেন। ইউ শুড প্লে অ্যাটাকিং ফুটবল এগেইনস্ট হংকং চায়না, হংকং এর মাঠে গিয়ে। কালকের যে ম্যাচ মানে হংকং এর কাইতাক স্টেডিয়াম, যেটা বিশাল স্টেডিয়াম তারা বানিয়েছে, নতুন একটা স্টেডিয়ামে খেলা। তো কালকের ম্যাচটা তো অবভিয়াসলি আমাদের জন্য টাফ, খুবই টাফ ম্যাচ। তো কি মনে হয় যে এই বাংলাদেশকে এটাকে, এই হারটাকে কি পজিটিভলি মানে অ্যাপ্লাই করতে পারবে, নাকি এই হারের দাগা যেটাকে বলা হয় এটা কোনো একটা প্রভাব রাখবে? এটা একদমই সাদামাটা একটা প্রশ্ন আপনাকে করলাম, মানে একদম মানুষ যেটা ভাবতেছে আর কি, যে এই ম্যাচ হারার পর ওই ম্যাচ কিভাবে বাংলাদেশ খেলবে, কোন শক্তিতে খেলবে। এই সাদামাটা প্রশ্নের আড়ালেই আসলে উত্তরটা আছে। কারণ তনয় ভাই, আপনি নিজেও জানেন, আমরা যখন কথাবার্তা বলি অনেক কিছু হিসেব নিকেশ করে কথাবার্তা বলি, কিন্তু মাঠে 90 মিনিটে ওই হিসেব নিকেশটা পাল্টে যায়। আপনারা হয়তো কেউ চিন্তাও করি নাই বাংলাদেশ 3 গোল খেয়ে আবার ঠিক 3টা গোল তারা শোধ দিয়ে দিবে, এরকম ঘটনা তো ঘটে নাই। ইট ওয়াজ রিয়েলি আনএক্সপেক্টেড এন্ড মানে সুইট স্টোরি, কিন্তু সেটা ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই নষ্ট হয়ে গেল। আমার এক্সপেকটেশন একটাই থাকবে, যেটা আমি আগের কথাটাই বললাম, যে বাংলাদেশ যেভাবেই খেলবে দে শুড প্লে ফ্রন্ট ফুটেড ফুটবল। কারণ অ্যাশলি ওয়েস্টউড আমার ধারণা বাংলাদেশকে প্রথম ম্যাচে প্রথম হাফে আন্ডার এস্টিমেট করেছিলেন। আন্ডার এস্টিমেট করার কারণে তারা যথেষ্ট নন প্রেসিং ওয়েতে একটু লেস ইন্টেন্সিটি বজায় রেখে খেলার চেষ্টা করছিলেন, যেটা বাংলাদেশ তাদেরকে একদম ভুল প্রমাণ করে দিয়েছে। যদিও বাংলাদেশ নিজেদের ভুলেই আসলে গোলগুলো কনসিড করেছে, এবং সেই প্রসঙ্গে আর যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে সমিত সোম, ফাহমিদুলের এই দলে খেলাটা খুব জরুরি। কারণ হামজার পক্ষে আপনি একা হামজা চৌধুরীকে দিয়ে, যে যখন সাদউদ্দিন বলটা মিস করে গেলেন, হামজা দৌড়ে গিয়ে এভারটন কামার্গোকে চার্জ করে বলটা উইন করলেন, এই ধরনের সিচুয়েশন, কিংবা ওই আপনার ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে কিন্তু সেম ঘটনা আমরা দেখেছি লিস্টন কোলাজের এগেইনস্টে। হ্যাঁ, তো এই ঘটনা আপনি বারবার হামজা চৌধুরীর কাছে এক্সপেক্ট করলে বরং আপনি আপনার আউটপুটটা কমে দেবেন। সমিত সোমকে যখন আপনি ডিপ্লয় করছেন, হামজার বলটা সমিত সোম রিসিভ করে যদি সামনে ফরওয়ার্ড করতে পারেন, সেখানে রাকিব যদি একটা ভালো রান মেক করতে পারেন, আপনি যে কোনো সময় হংকং চায়নাকে বিপদে ফেলতে পারেন। আমরা আগেও দেখেছি হংকং চায়না ডিফেন্ডাররা যথেষ্ট ট্র্যাক ব্যাক করে তাদের মুশকিলে পড়তে হয় সেই বলগুলো ঠেকানোর জন্য। আপনি সেটা এক্সপ্লয়েট করেন। আপনার সেট পিসে আপনি মোটামুটি একটা যথেষ্ট জায়গা তৈরি করেছেন। সিঙ্গাপুরের ম্যাচে আপনি 11টা সেট পিস পেয়েছিলেন, আপনি এই ম্যাচে 3টা গোল করলেন সেট পিস আর সেট পিস সিচুয়েশন থেকে। ইউ হ্যাভ স্ট্রেংথ, সেটাকে আপনি কাজে লাগান। আমি এক্সপেক্ট করবো তপু বর্মন ফিট থাকবেন মোটামুটি ম্যাচটা শুরু করার জন্য, যেটা বাংলাদেশের জন্য খুব ভালো একটা ব্যাপার হবে, কারণ তপু বর্মন সেট পিসে গোল করার ক্ষেত্রে যথেষ্ট ভালো। আর হামজার গোল তো আমরা দেখেছি, সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কিন্তু বাকিদেরকে ইউ হ্যাভ টু পারফর্ম অ্যাট ইউর রিয়েলি রিয়েলি বেস্ট। এবং হাভিয়ার কাবরেরাকে আমার মনে হয় যে তার
বোঝা উচিত বলাটা আমি আমি তো অবশ্যই কোনো রকম হনু না। হাভিয়ারকে আপনারা ভালো মতোই জানেন এবং কোচ ভালো বোঝেন। ভালোই বোঝেন। সো সবকিছু মিলে তার হারানোর কিছু নাই। বরং তিনি যদি ১ গোল দিয়ে ম্যাচটা কন্টিনিউ করে রাখার চেষ্টা করে ম্যাচটা খেলেন, আগে তাকে ১ গোল দিতে হবে। সেখানে সবই তিনি হারাবেন। বরং ম্যাচটা বাংলাদেশকে প্রপারলি অ্যাটাকিং মোডে খেলা মানে উচিত। আপনি বলছেন যে অ্যাটাকিং মোডে অল অল আউট ফুটবল খেলা উচিত বাংলাদেশের। এছাড়া আসলে হারানোর কিছু নেই, এটা মাথায় রেখে আর কি। আমরা এক্সাক্টলি হারলে হারবো আর কি। এক্সাক্টলি। আপনার অ্যাসেসমেন্ট তো মনে হয় এরকমই হওয়ার কথা নাকি? হ্যাঁ, আমিও মনে করি যে মানে এই ম্যাচ আসলে ওই অল আউটে যাওয়াই ভালো। বরং বাংলাদেশকে আমি অতীতে দেখেছি অল আউটে গেলে বাংলাদেশ রেজাল্ট বের করে নিয়ে আসতে পারে। মানে রেজাল্ট বলতে আমি বলছেন খুব বেশি জয় বাংলাদেশের নাই। বাট বাংলাদেশ ভালো খেলে। এটা আমরা দেখছি। আমরা তো এর আগেও বিশ্বকাপ বাছাই পর্বে ঢাকায় লেবাননের বিপক্ষে জিতেছি। এক্সাক্টলি। ওটাও অল আউট গেম ছিল। আমরা ফার্স্ট লেগে বোধহয় ৪-০ গোলে হেরে এসেছিলাম। ঢাকায় অল আউট খেলেই বাংলাদেশ হারানোর কিছু নেই, এরকম একটা মোডে খেলেই বাংলাদেশ ২-০ তে জিতেছিল। যাই হোক, এটা রিভার্স, কারণ এটা আমাদের মাটিতে খেলা ছিল। বাংলাদেশের কয়েকজন ফুটবলারকে নিয়ে সমালোচনা হচ্ছে আর কি। এই প্রসঙ্গে আপনি কিছু অংশ বলেও ফেলেছেন। সোহেল রানা সিনিয়র অনেকদিন ধরে খেলছেন। ২০১৪ আমি যদি ভুল না করি ২০১৪ সাল থেকে, কিন্তু কোনো ইমপ্যাক্ট ওনার আমরা দেখি না আর কি। সোহেল রানা জুনিয়রেরও এই ধরনের একই সমস্যা। ফাহিম প্রচুর গোলের সুযোগ তৈরি করেন, মিস করেন। আর সাদউদ্দিন যা করছেন এটা তো মানে আন্তর্জাতিক ফুটবলে অবিশ্বাস্য ব্যাপার যে আপনি ডিবক্সের মধ্যে আপনি একের পর এক ভুল করছেন, আপনি নাটমেগ হচ্ছেন। এই আপনার কি মতামত এইদের যাদের কথা বললেন সিলেকশন নিয়ে আপনার কি মতামত? সিলেকশন নিয়ে আমি আমার মতামত জানিয়েছি যে সিলেকশনটা আমার মনে হয় ঠিক ছিল না কয়েকটা স্পেসিফিক পজিশনে। যেমন ফাহিমের কথাই আমি বলি। ফাহিমের কাজটা কি? ফাহিমের কাজ হচ্ছে তিনি যেহেতু একজন লেফট উইঙ্গার হিসেবে খেলছেন, তিনি 1v1 সিচুয়েশনে তার অপোজিট ফুল ব্যাককে বিপদে ফেলে বা তার সেন্টার ব্যাক তার সঙ্গে যিনি চার্জ করছেন তাকে বের করে এনে বক্সে সুযোগ তৈরি করবেন। কিন্তু আপনার তার অপটিমাম পারফরম্যান্সটা বের করার জন্য তো আপনার একজন সেন্টার ফরওয়ার্ড দরকার। এরকম উইঙ্গার যেমন রাকিব হচ্ছে এখন সেন্টার ফরওয়ার্ড রোলে অপারেট করছেন। তার কাজটা তো মূলত রাইট উইংটা বা ওই চ্যানেলটাকে এক্সপ্লয়েট করে হচ্ছে সেন্টারে জায়গা তৈরি করা। আমরা তো রাকিবের কাছ থেকে ক্রস দেখেছি। ২টো ক্রস তিনি করেছেন। সেটা আসলে কনভার্ট করার মতো কেউ নাই। মোরসালিন তো আসলে একজন নাম্বার 9 নন। তারপরও মোরসালিন যে গোলটা করেছেন সেটা কারণ তিনি জানেন তার পেছনে নাম্বারস রয়েছে। সমিত সোম, ফাহমিদুল্লাহ যেহেতু রয়েছেন সেজন্য মোরসালিন বক্সে যাওয়ার সেই সময়টা পেয়েছেন। ফার্স্ট হাফের ট্যাকটিক্স ওয়াজ ভেরি ডিফারেন্ট। সো আপনি যখন একজন নাম্বার 9 ছাড়া দুজন মরাউডিং উইঙ্গারকে নিয়ে খেলাচ্ছেন, তাদের চান্সেস কনভার্ট করার জন্য লোক দরকার। সো এখানে একটা বড় ঘাটতি রয়েছে। ফাহিম আমার মনে হয় প্রথম যে গোলটা হামজা চৌধুরী করলেন সেটা তো আসলে ফাহিম উইন করে দিয়েছেন। ফাহিমকে চার্জ মানে ফাউল করার পরে তো আসলে গোলটা হলো। অবশ্যই ফাহিমের পারফরম্যান্স নিয়ে ইনকনসিস্টেন্সি তার চিরদিনের সঙ্গী। তিনি এতদিন খেলে আসার পর আবাহনী থেকে প্রমিস নিয়ে এসেছিলেন বসুন্ধরা কিংসে, তারপর মানে অনেকগুলো প্রমিসেস তিনি ফিল আপ করতে পারেননি। সিনিয়র সোহেল রানা ভুটানের এগেইনস্টে গোল পেয়েছিলেন, সেটা দিয়ে হয়তো তিনি তার পারফরম্যান্সকে জাজ করতে পারেন। হি ইজ এ সিনিয়র ক্যাম্পেইনার, হি নোজ হাউ টু প্লে বিগ গেমস। কিন্তু আমার কথা হচ্ছে হামজা চৌধুরীর সঙ্গে তার খেলার জন্য যে কেমিস্ট্রিটা, আমার মনে হচ্ছে হামজা চৌধুরী বল রিড করতে তিনি মাঝে মধ্যে ভুল করছিলেন। বা আরেকটা জিনিস যেটা আমি দেখেছি সেটা হচ্ছে বাংলাদেশ ফ্রন্টে প্রোগ্রেসিভ ক্যারি করে বল দিচ্ছে, কিন্তু যখন জুনিয়র সোহেল রানা কিংবা রাকিবের কাছে বল যাচ্ছে মাঝে মধ্যে তারা কিছুটা পাস ব্যাক করছেন। এটা করার আমার কাছে প্রয়োজন মনে হয়নি, বিকজ ইউ হ্যাভ টু স্ট্রেচ ইট। আপনার যদি অপোনেন্টকে বিপদে ফেলতে হয়, আপনি একটা ভালো জায়গায় পাস তৈরি করেছেন। জুনিয়র সোহেল রানা এরকম মোমেন্ট আমি দেখেছি, তিনি কিছু ভালো পাসেস দিয়েছেন। জুনিয়র সোহেল রানা 2টা বল ইনডিসাইসিভলি আকাশে তুলে মেরেছেন, সেটা যদি আমি বাদও দেই। জুনিয়র সোহেল রানা ওয়াজ গুড হামজার পাশে খেলার জন্য, কিন্তু সিনিয়র সোহেল রানার জায়গায় ওখানে যদি জামাল ভুঁইয়াও যদি না খেলতেন, সমিত সোমও যদি খেলতেন শুরু থেকে, আমার মনে হয় ম্যাচের রেজাল্টটা খুবই ডিফারেন্ট হতে পারতো। সিলেকশনের জায়গা থেকে আমার মনে হয় এই ম্যাচে অবশ্যই কাজ করার জায়গা আছে এবং ইট শুড বি ডিফারেন্ট সিলেকশনস এই ম্যাচে। এবং আমি জায়ান আহমেদকে অবশ্যই ফার্স্ট হাফ থেকেই দেখতে চাই। জায়ান ওই ৯ তারিখের ম্যাচের আমি তো মনে করি বাংলাদেশের এই যে ৩-৩ করার এর বাইরে সবচেয়ে বড় আবিষ্কার বোধহয় জায়ান। এক্স্যাক্টলি। মানে জায়ান নামার পর ইট ওয়াজ টোটালি ডিফারেন্ট। আপনি বুঝতে পারছিলেন যে লেফট সাইডে মানে ডিফারেন্ট কিছু একটা হচ্ছে। লেফট থেকে আপনি পুরো ম্যাচে শুধু ফাহিমের ওই রান ইনটা ঢোকা ছাড়া, মানে যেখানে ফাউলের শিকার হলেন সেটা ছাড়া আপনি কোনো ধরনের কোনো সিচুয়েশন দেখেন নাই। জায়ান আহমেদ নামার পর তিনি 4টা ক্রস করেছেন ৭৮ মিনিটের পর থেকে। ৭৮ মিনিটের পর থেকে 4টা ক্রস করে হি ইদার ক্রস দ্য বল, অথবা যখন তার অপোজিট ফুল ব্যাককে তিনি যখন বিট করতে পারছেন না, তার থেকে একটা থ্রো ইন আদায় করছেন বা কর্নার আদায় করেছেন, এবং তারপর তো কর্নার থেকে সমিত চন্দ্র গোলই করলেন। অর্থাৎ আপনাকে কমপ্লিটলি আপনার অপোনেন্টকে, এবং গেম স্টেটও একটা ব্যাপার রয়েছে। আমরা হয়তো বলতে পারি যেহেতু শুরুর দিকে ম্যাচটা শুরু হবে, আমার ধারণা হয়তো
নাও শুরু করতে পারেন জায়ান। আমার জাস্ট ধারণা হাভিয়ার কাপড়ে যেভাবে স্কোয়াড সিলেক্ট করেন, সর্বোচ্চ তিনি হয়তো ইসা ফয়সালকে খেলাতে পারেন লেফট ব্যাক রোলে। বাট ইসা আমি ফয়সাল কি অবশ্যই আছে টিমে? তো নেই বোধহয়। ইসা ফয়সাল ইসা ফয়সাল নেই। না, ইসা ফয়সালকে বাদ দেওয়া হয়েছে পরবর্তী 23 জনের স্কোয়াড থেকে। সো ওই জায়গা থেকে হয়তো আমি অবশ্যই চাইবো, আমার চাওয়া জায়ান আহমেদকে দেখার, কারণ আমি তার ডিফেন্সিভ আউটপুটটা অবশ্যই দেখতে চাই। এবং সেক্ষেত্রে যদি আপনি ফাহমিদুলকে ইনভার্টেড উইঙ্গার রোলে শিফট করান, তাহলে আপনি প্রপারলি দুটো চ্যানেল থেকে আপনি একদিকে হচ্ছে ওভারল্যাপ, আর একদিকে হচ্ছে আপনি ইনসাইড ঢোকার সুযোগ পাচ্ছেন। সো এই সিলেকশনগুলো মিলে আমি অবশ্যই দেখতে চাইবো যে এই একটা রিভাইটালাইজ স্কোয়াড। জায়ান আহমেদ থাকলে বাংলাদেশের অ্যাটাকিং আউটপুট অবশ্যই ভালো হবে, তবে সেক্ষেত্রে বাংলাদেশকে ডিফেন্ডিং এর ক্ষেত্রে আরেকটু মনোযোগী হতে হবে। সেক্ষেত্রে তপু বরণ, তারিক কাজী বা রাইট ব্যাকে যিনি খেলবেন তাজউদ্দিন খেলেন, বা যদি সাদউদ্দিনই সেখানে খেলেন, যেহেতু পরবর্তীতে সাদউদ্দিনকে রাইট ব্যাকে শিফট করা হয়েছিল, তাদেরকে আলাদা করে ডিফেন্সিভ সলিডিটিটা মেইনটেইন করতে হবে, যেটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, কালকের ম্যাচ কোন প্রেডিকশন বা প্রেডিকশন তো দিতে চাই বাংলাদেশ জিতবে। প্রেডিকশন এটা আমরাও চাই, জিতবে। এটা আমরা So, চাই। এর বাইরে আপনি একাদশটা আসলে কি দেখতে চান কালকে? একাদশে অবশ্যই মিতুল মার্মা। মিতুল মার্মাকে নিয়েও একটা গুঞ্জন উঠেছে, আমি আবারও বলতে চাই। এখানে একটু হ্যাঁ। বলি আনন্দ, মিতুলের ব্যাপার নিয়ে একটা, মিতুলের যে দুটো গোল কনসিড, মানে বাংলাদেশের চার গোল খাওয়া হজমের দুটো গোলের পেছনে বলা হচ্ছে যে মিতুলের একটু দোষ আছে, বা মিতুলের হাতের ফাঁক দিয়ে গেছে। যেমন চতুর্থ গোলটা তো মিতুল বল অনুযায়ী। আমি চতুর্থ গোলের কথা না বলে আপনাকে সেকেন্ড গোলটার কথা বলি, যেটা মোর মিতুলের সিচুয়েশনটা বোঝাতে আপনাকে হেল্প করবে। পুরো ব্যাকলাইনকে, বাংলাদেশের পুরো ব্যাকলাইনকে প্রেস করা হচ্ছে, হামজা চৌধুরীর পাসিং লাইন ব্লক করা। মিতুল কি করলেন? তিনি হচ্ছে হি প্লেড আ বল টু সাদউদ্দিন। সাদউদ্দিন ওপেনে ছিলেন, কিন্তু সাদউদ্দিন, আবারও বলছি, সাদউদ্দিন আসলে স্ক্রিন করার ব্যাপারে আপনার তো পেছনে স্ক্রিন করতে হবে যে আপনার পেছনে কে আসছে। সেই স্ক্রিনিং এর জায়গায় আমার মনে হয় সাদউদ্দিন আরো কাজ করার দরকার রয়েছে, কারণ অপোজিট থেকে একজন প্লেয়ার চার্জ করে তার থেকে বলটা উইন করে নিয়ে গেলেন, এবং পরবর্তী 2 সেকেন্ডসের মধ্যে আপনার রাফায়েল মেরকিস ঢুকে গেলেন, তাজউদ্দিন দেখলেন না, গোল হয়ে গেল। হামজা চৌধুরীও বুঝতে পারেন যে রাফায়েল মেরকিস ঢুকে যাচ্ছেন। মিতুল মার্মা অবশ্যই বাংলাদেশে এখন নাম্বার 1, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনাকে এই ব্যাপারটাও আমলে নিতে হবে যে বাংলাদেশ ফুটবল লিগ শুরু হয়েছে মাত্র একটা ম্যাচ গেছে। জুন মাসে বাংলাদেশের যে ধরনের প্রিপারেশন ছিল সিঙ্গাপুরের ম্যাচের আগে, যে ধরনের ম্যাচ ফিটনেস ছিল স্পেসিফিকলি বাংলাদেশের প্লেয়ারদের, সেই ম্যাচ ফিটনেস তো এখন বাংলাদেশের প্লেয়ারদের নেই। গেম টাইম বলেন বা একটা ক্রমাগত ম্যাচ খেলার মধ্যে থাকলে যে ফিটনেস থাকে, যে গেম টাইম খেলার যে প্রিপারেশনটা থাকে, সেটা একটা বড় বিরতির পর তো আর থাকে না। সেখানে হংকং চায়নার প্লেয়াররা রেগুলার ম্যাচ খেলছেন। আমার মনে হয় মিতুল মার্মার রিফ্লেক্স নিয়ে কাজ করার এখনও অনেক জায়গা রয়েছে, বিকজ হি ওয়াজ ভেরি লেট অন রেসপন্ডিং দ্য গোলস। এবং স্পেসিফিকলি তিনি একটা কর্নার সেট পিস সিচুয়েশন থেকে বল যেভাবে ফিস্ট করেছিলেন, সেটাও কিন্তু পরবর্তীতে বক্সেই চলে এসেছিল, ক্লিয়ারেন্সটা হয়নি আর কি। তো মিতুল মার্মার এই জায়গাগুলো কাজ করা দরকার আছে, কিন্তু তারপরও বলছি মিতুল মার্মা এখনো বাংলাদেশের নাম্বার 1 গোলকিপার, অ্যান্ড হি শুড টেক দ্যাট রেসপন্সিবিলিটি। সেটা মাথায় রেখে মিতুল মার্মাকে পারফর্ম করতে হবে। ধন্যবাদ আনন্দ। আপনার প্রেডিকশন তো বললেন না। আমার প্রেডিকশন, আমিও চাই বাংলাদেশ জিতুক। আমরা সবাই চাই বাংলাদেশ জিতুক। আমরা সবাই চাই বাংলাদেশ আর কোনো জিতুক। হৃদয় ভঙ্গ হবে না, আর কোনো হৃদয় ভঙ্গ হবে না। ওই যে প্রথমে বলেছি 9 অক্টোবর এই মাঠের যে দুঃখ বেদনা, সেটা আগামীকাল বাংলাদেশ হংকং এর মাটিতে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ ভুলবে। দর্শক মণ্ডলী, আপনারা চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বাংলাদেশের ফুটবল নিয়ে নিজেদের মতামত জানাতে পারেন। বাংলাদেশ আগামীকাল ভালো খেলুক, বাংলাদেশ জিতুক, সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। আপনারা সবাই চর্চার সঙ্গে থাকুন। ধন্যবাদ।